সন্তোষ কুমার ঘোষের লেখা ছোট গল্প কানাকুড়ি। দরজায় বার কয়েক টোকা দিল মন্মথ, তবু খুলল না। নাম ধরে ডাকলো, সাবিত্রী। ভেতর থেকে সাবধান গলায় সাড়া এলো, কে? আমি। দরজা খুলে গেল। সাবিত্রী বলল, এত দেরি হলো তোমার? আমি তখন থেকে ভয়ে মরি। চুপচাপ তক্তপোষে পা তুলে বসে আছি। জিনিসপত্তর কিছু গোছগাছ হয়নি কিন্তু। গেঞ্জিটা খুলতে খুলতে মন্মথ বললে, কি করি? দুটো টিউশনি ছিল যে, একটু পাখা করবে? খালি গা হাঁটু অবধি তুলে মন্মথ 5 মিনিট হাওয়া খেলো, কিন্তু সাবিত্রী তখন কিছু বলল না। বলল অনেক পরে, একেবারে শুতে এসে। আজ দুপুরের কথাটা। বিকেলের দিকে গলির ঠিক মুখটাতে ট্যাক্সির হর্ন বেজেছিল। মিনিট খানেক পরে একজোড়া মশমশ জুতো এসে থেমেছিল ওদের দোরগোড়ায়। তারপর দরজায় টোকা। কাছে পিঠে কেউ নেই। নতুন বাসা, চেনা নেই, জানা নেই। ভয়ে কাঠ শরীর সাবিত্রী। ছিটকিনি তো ছিলই, তার ওপর খিল তুলে দিয়েছিল। ভাগ্যিস সেই মুহূর্তে পাশের ঘরে দরজা খুলে গেল। ফিসফিস সুরে একজন বললে, ওইদিকে নয়, এদিকে। চোখের মাথা খেয়েছো? মশমশ জুতো বললে, তাই নাকি? মায়েরই ভুল হয়ে যায়। তুমি তৈরি? রেডি? তাহলে স্টেডি, গো। মশমশ জুতো মিলিয়ে গেল আস্তে আস্তে, পেছনে পেছনে খুটখুট, বোধহয় হাই হিল। একটু পরে গলির মুখ থেকে ট্যাক্সি ছেড়ে যাওয়ার আওয়াজ এলো। মর্মত শুনল সব। বলল, নতুন জায়গা, তাই সপ্তাহতে অস্বস্তি হচ্ছে। একটু চেনা জানা হোক, তখন আর এত ভয় পাবে না। প্রথম থেকেই সাবিত্রীর পছন্দ হয়নি, না বাসা না গলি। আলাদা বাসার জন্য মন্মথকে পেরাপেরি করেছিল, কিন্তু সে কি এমনই? বাপের বাড়ির বেহালায়, সেখানে তবু মাটির ছোঁয়া ছিল। নারকেল গাছের হাত ধরা ছোট একটু ছাদ ছিল, কিন্তু আইরিড়ি টোলার এই গলিতে আছে শুধু পিচ আর পাথর। অবাড়ন্ত শরীরে মেয়েদের বয়সের মতো। এ বাড়িতে বেলা যেন বাড়ে না। সারা রাত ভ্যাবসা গরমের পর একেবারে শেষ রাতে গলির গ্যাস আলো ক্লান্ত চোখ বোঝে, সেই সঙ্গে মানুষও। কিন্তু মিনিট একটু পরেই শত রাস্তায় সারা জাগে। গঙ্গা যাত্রীদের নিয়ে প্রথম ঢং ঢং ট্রাম বেরোলো। চৌবাচ্চার ঝিরঝির শব্দ। জলের কলটা 60 নম্বর আলেকজান্ডার সুতোর এক কাছে দাঁতে চেপে আছে। তারপর থেকে সব বাধা টাইমে। বাবুরা বাজারে বেরিয়েছেন। এখন তবে 7:30। কুচো চিংড়ি আর পুঁইশাকে থলে ভর্তি করে ফিরেছেন 8টা। কলকাতার মগ হাতে ঠেলাঠেলি, না ছুঁই পানি স্নান 8:30। নম নম খাওয়া 9টা। রেকাপ থেকে তুলে নেওয়া মিঠে এক খিলি পান, রাস্তার দড়ি থেকে ধরানো আয়েশি কাছি। সারাদিনের বরাদ্দ 2টির মধ্যে একটি 9:30। দৌড় দৌড় দৌড়। তারপর থেকে গলিটা যেন ঝিমোতে শুরু করে। কোনো সাড়া নেই। কচ্ছিত একটি কাকের কা কা। কচ্ছিত সারা দুপুর রোদে টোটো হায়রান ফেরিওয়ালা এ গলির খদ্দের না হোক ছায়া খোঁজে। সারা জাগে শুধু একবার, সেই শেষ বেলায় গলির মোড়ে ট্যাক্সির হর্নে। পাশের ঘরের দরজায় 3টে টোকার ইশারা। মশমশ জুতোর পিছে পিছে মিলিয়ে যায় হাই হিল। আলাপ হতে হতে 6 দিন কাটলো। জানালায় আয়না রেখে সাবিত্রী কপালে বড় করে সিঁদুরের টিপ পড়ছিল। ছায়া দেখে ফিরে তাকালো, বলল, আসুন, আপনি তো ও ঘরে থাকেন। চৌকাঠের ওপর ইতস্তত 2টি পা। সাবিত্রী 2টি উঁচু গোড়ালি পলকে দেখে নিল। জুতো পায়ে ঢুকবে না ভাই? বেরোচ্ছি। 2 দিন থেকে দেখছি আপনারা নতুন এসেছেন, তা ফুসরতি পায় না যে এসে পরিচয় করুন। দরজা সবসময় তো বন্ধই দেখি, আজ খোলা দেখে এলুম। আসুন আসুন, আসুন না ভেতরে। সাবিত্রী আবার বলল, জুতো খোলা দরকার নেই, উনি তো দুবেলাই ঢুকছেন। তক্তাপোষে বসে মেয়েটি বলল, বাহ, দিব্যি তো গুছিয়ে নিয়েছেন। দুজনের সংসার? দুজনের না, সাবিত্রী কুণ্ঠিত হেসে বলল, 3 জন। ওমা, তাই তো, খুবকে তো দেখতেই পাইনি, কেমন চুপচাপ ঘুমোচ্ছে। কার মতো হয়েছে? বাপের মতো। কি জানি, সাহস পেয়ে সাবিত্রী বলল, আপনারা কজন দিদি? হেসে লুটিয়ে পড়ার ভঙ্গি করে মেয়েটি বলল, দিদি আবার কি, মল্লিকা। আমাকে মল্লিকাদি বলে ডাকবেন। বয়স তো আমি বড়ই হব আপনার চেয়ে মনে হচ্ছে। মল্লিকাদি?
সাবিত্রী জিজ্ঞেস করলো, আপনারা কজন? 3 জন না 4? 1 জন ভাই, মল্লিকা বলল। 1 এবং অদ্বিতীয়, 2 জন হতে পারলাম কই যে 3 জন হব? ওমা, আপনার বিয়ে হয়নি? করেননি কেন? করিনি কি আর সাত করে? হলো না, মল্লিকা উদাসীন ভঙ্গিতে বলল। কিন্তু আমি আর বেশিক্ষণ বসবো না ভাই, বেরোতে হবে, শ্যামের বাঁশি বাজলো বলে। শ্যামের বাঁশি? একটু অবাক তাকিয়ে সাবিত্রী বলল, ও ট্যাক্সির কথা বলছেন? আপনি বুঝি খুব ট্যাক্সি চড়েন? তা চড়ি, মল্লিকা বলল। আপনি চড়েন না? আমি? বলতে গিয়ে চোখ দুটো যেন নিভে গেল সাবিত্রীর। আমি? আপনিও যেমন মল্লিকা দি, গরিবের ঘরে মেয়ে, পড়েছি গরিবের হাতে। আমি ট্যাক্সি চড়েছি মোটে 2 বার, একবার সেই বিয়ের সময়, আর একবার এইবারে মিনু হতে হাসপাতালে যেতে। সাবিত্রী ইঙ্গিতে ওর মেয়েকে দেখিয়ে দিলে। নিজের কথাটা বলে সাবিত্রী কৌতূহল সামলাতে পারল না, বলল, আপনাকে নিতে রোজ রোজ কে আসেন? মল্লিকা দি, ওই যে মশমশ জুতো, কোট প্যান্ট। ওমা, তাও দেখেছো? মল্লিকা অল্প হেসে বলল, ও হলো আমার এক মামাতো ভাই। আমার হার্টের ব্যামুখী না, তাই রোজ হাওয়া খাওয়াতে নিয়ে যায়। পরদিন দুপুরে খাওয়া দাওয়া সারা হলো। সাবিত্রী নিজেই গেল মল্লিকার ঘরে। মল্লিকা বিছানায় শুয়ে কি একটা বই পড়ছিল। এসো ভাই, কাজকর্ম চুকলো। ঢুকবে কি? সাবিত্রীর পা সরছিল না। ছোট্ট কিন্তু এমন সাজানো গোছানো ঘর তার কখনো চোখে পড়েনি। ঝকঝকে বালিশ, খাটের ওপর ধবধবে বিছানা, ফুল তোলা বালিশের ওয়ার, ড্রেসিং আয়না, টিপয়, গ্রামোফোন একটা, আলমারিতে কাচের চিনেমাটির খেলনা, কত রকম। এগুলো? সাবিত্রী জিজ্ঞেস করলো। এগুলো পুতুল, মল্লিকা বলল। আমি খেলি যে। আমার কি পুতুল খেলার বয়স গিয়েছে ভাই? খাটের একপাশে সাবিত্রী বসলো সন্তর্পণে। নোংরা কাপড় কি জানি। মল্লিকার হাতের বইটা দেখিয়ে বলল, কি পড়ছেন? পৃষ্ঠা মুড়ে রেখে মল্লিকা বলল, গল্পের বই। কাল সিনেমায় যে বইটা দেখতে গিয়েছিলুম সেটাই লিখেছে। ভারী চমৎকার। তোমাকে কি বলবো ভাই, কাল 2 জায়গায় আমার চোখে জল এসেছিল। কাল সিনেমায় গিয়েছিলেন বুঝি? যেতে হয়েছিল, 7 করে কি আর গিয়েছি? আমার সারা বিকেল মাথা ধরে আছে, তবু ছাড়লো না। কে ছাড়লো না দিদি? আবার দিদি বলবে মল্লিকা দি। ছাড়লো না আমার জ্যাঠতুতো ভাই। আপনার জ্যাঠতুতো ভাই? মল্লিকা দি আপনার ছোট? আঙুলের বয়সের হিসাবে করে মল্লিকা বলল, অনেক ছোট, প্রায় 2 বছর হবে। কেন, তুমি দেখোনি? সেই যে রোজ গাড়ি নিয়ে বিকেলে আসে। ও আবার সিনেমায় কাজ করে কিনা, ডিরেক্টর। সাবিত্রী তখন কিছু বলল না, বলল অনেক পরে মনমতোকে, গরম ভাতের থালায় হাওয়া দিতে। না জেনে শুনে আমাকে কি একটা বাসায় এনে তুলেছ শুনি। খাওয়া বন্ধ করে মনমতো সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো। ফিসফিস করে সাবিত্রী বলল, তোমাকে সেদিন বলিনি ওপাশের ঘরে থাকে একটা নষ্ট চরিত্রের মেয়ে মানুষ? আমি এখানে থাকবো কি করে বলো তো? তুমি তো বেরিয়ে যাও সারাদিনের মতো। একটু থেমে বলল, সেদিন বলছিল মামাতো দাদা, আজ বলেছে জ্যাঠতুতো ভাই। মামাতো ভাইয়েরা রাতারাতি জ্যাঠতুতো ভাই হলে আসল সম্পর্কটা কি হয় মুখ্য হলেও সেটুকু বুঝতে পারি। মনমতো ফের মুখে গ্রাস তুলতে লাগলো, বলল, তুমি বেশি মেশামেশি করো না, নিজে ঠিক থাকলেই হলো। তোমাকে চিনি তো, খারাপ কিছু তোমার কাছে ঘেঁচতে পারে না। ওর চরিত্র ও তেজের উপর স্বামীর অটুট শ্রদ্ধা আছে জেনে সাবিত্রীর বুক ভরে গেল। দুপুরে মনমতো অফিসে বেরোচ্ছে। সাবিত্রী বলল, আজ কিন্তু বাসার খোঁজ আনা চাই। মনমতো বলল, আচ্ছা। ফিরতে ফিরতে মনমতো রাত 8টা বেজে গেল। দরজা ছিটকেনি খুলে দিয়ে সাবিত্রী জিজ্ঞেস করলো, পেলে খোঁজ? কিসের? বাসার। জামা খুলে মনমতো হুকে টাঙিয়ে রাখলো, জবাব দিল না। ভাত বেড়ে দিয়ে সাবিত্রী বলল, কাল যদি নতুন বাসার খোঁজ না করো তবে আমি মাথা খুঁড়ে কুরুক্ষেত্র করব বলে রাখলুম। বিরক্ত গলায় মনমতো বলল, বাসার খোঁজ পাওয়া কি অত সহজ নাকি? তাই বলে খুঁজবে না তুমি? ডালের বাটিতে শুরু চুমুক দিয়ে মনমতো বলল, খুঁজবো। অত ব্যস্ত হলে কি চলে? হাতটা ঠং করে মেঝেই ফেলে দিয়ে সাবিত্রী তিক্ত গলায় বলল, আমাকে একটা বেশ্যা বাড়িতে এনে তোলার সময় মনে ছিল না? মনমতো খাওয়া বন্ধ হয়ে গেল। বলল, তোমাকে বেশ্যা বাড়িতে এনে তুলেছি আমি? সাবিত্রীর চোখ
দুটো তখনও জ্বলছে। রুদ্ধস্বরে বলল, বেশ্যা ছাড়া কি দিনরাত রং মাখে সংসাজে? ও কি জাতের মেয়ে মানুষ? আমার জানতে বাকি নেই। তুমি যদি বন্দোবস্ত না করো, আমি করব। কালই বেহালায় চলে যাব। ভাতের থালায় জল ঢেলে দিয়ে মনমতো বলল, তাই যাও। তবু যদি সেখানে কি সুখ আমার জানতে বাকি থাকতো। বাপ নেই, মা ছেলে বউয়ের কাছে চোর হয়ে আছে। ভাইয়ের ছেলের কাঁথা বদলানো থেকে ভাজের কাপড় কাচা অবধি সব কাজ করতে হয়নি সেখানে। দুবেলা হেসেল ঠেলা আর ঠেচ দেওয়া কথা শোনা। দুখানা শোবার ঘর পর্যন্ত নেই। শনিবার আমি যেতাম শুতে দিত চিলে কুঠোতে। বুড়ি মা বারান্দায় ঠান্ডায় শুয়ে শুয়ে কাঁদতো। তখন তুমি কেঁদে কেঁদে ইনিয়ে বিনিয়ে বলনি আমাকে আলাদা বাসা করতে? বলনি এখান থেকে যেমন করে হোক আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে না হয় গাছতলাতেই থাকবো, সেও সুখ। ও কথাগুলো কি থিয়েটারে শিখে এসে মুখস্থ বলেছিলে? একটা মাদুর নিয়ে সাবিত্রী আলাদা শুতে যাচ্ছিল। মনমতো বলল, খাবে না তুমি? উপর হয়ে শুয়ে বালিশে মুখ ঢেকে সাবিত্রী চাপা কান্না ভাঙা গলায় বলল, আজ আমাকে বাপের বাড়ির খোটা দিলে তুমি? আমি জলটুকুও ছোবো না। ছোবে না? না থাক তবে। একটা বালিশ নিয়ে মনমতো বাইরের রকে শুতে গেল। পরদিন ঘুম ভেঙে দেখলো সারা গা ব্যথা ব্যথা। ঘরে এসে আয়নায় দেখলো চোখ দুটি লাল। সাবিত্রীর ইতিমধ্যে স্নান সারা হয়ে গিয়েছিল। এক পেয়ালা চা এনে মনমতোর সম্মুখে রেখে চলে যাচ্ছিল। মনমতো ডাকলো, শোনো। ভিজে চুল খোলা, তখনও সিঁদুরও পড়েনি। সাবিত্রীর কপাল প্রাক সকাল আকাশের মতো স্নিগ্ধ নিষ্প্রভ শুভ্র। বালিশে মুখ লুকিয়ে সারা রাত কাদা চোখ দুটিতে করুণ ক্লান্তি। মনমতো অনেকক্ষণ এক দৃষ্টি চেয়ে রইল, কোনো কথা বলতে পারল না। সাবিত্রী মাটির দিকে অপলক চেয়ে আছে। মনমতো অনেকক্ষণ পরে ডাকলো, সাবিত্রী। সাবিত্রী চোখ তুলে তাকালো। পাতা দুটি কেঁপে উঠল একবার, একটু ভিজলো। ঠোঁট দুটি থরথর হলো। উঠে গিয়ে মনমতোর সামনে দাঁড়ালো সাবিত্রী। একখানা হাত কাঁধের ওপর রাখলো। সরিয়ে দিতে চাইলো সাবিত্রী, হাতখানা সরিয়ে দিতে চাইলো, কিন্তু সরতে গিয়েও পারল না। আরো বেশি করে ধরা পড়ল। ঢল নামা মুখ ডুবিয়ে দিল মনমথের বুকে। পরক্ষণে হাসি কান্না মুখখানে তুলে বলল, এ কি তোমার গায়ে এত গরম? মনমতো সামান্য হাসলো। সাবিত্রী বলল, কাল আবার রাগ করে বাইরে শোয়া হয়েছিল, আজ অফিসে যেতে পাবে না তুমি? মনমতো বলল, ও কিছুই না, অফিসে যেতেই হবে। তুমি বাসা বাসা করে পাগল হয়ে আছো, তাই তোমাকে বলিনি। আমাদের অফিসে ছাঁটাই হচ্ছে। এ সময় সবাই ভয়ে ভয়ে আছে। গড় হাজির হলে গোলমাল হতে পারে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো সরে গেল সাবিত্রী। সশঙ্ক স্বরে বলল, তোমারও চাকরি যাবে নাকি? যেতে তো পারে। আমদানি রপ্তানির ওপর আমাদের অফিস। মাল আসছে না নিয়মিত বিদেশ থেকে। পাকিস্তানেও চালান যাচ্ছে না। একটু চুপ করে থেকে মনমতো আবার বলল, দুদিন একটু চুপ করে থাকো। চাকরির ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়ে যাক। এর মধ্যে আর নতুন বাসার হাঙ্গামা করে কাজ নেই। একটু নিচু গাঢ় গলায় মনমতো বলল, আমরা গরিব হতে পারি, কিন্তু ভেতরটা আমাদের খাঁটি। নিজেদের নিজেরা সন্দেহ করে যেন ছোট না করি। আমাকে তুমি চেনো, আমিও জানি তুমি কি। আমাদের দুজনের কাছে দুজনের দাম থাকলেই হলো। বাজারের থলি হাতে মনমতো বেরিয়ে যাচ্ছিল। সাবিত্রী ডাকলো, এই শোনো। মনমতো ফিরে তাকালো। সাবিত্রী বলল, গেঞ্জিটা ছেড়ে দিয়ে যাও, ওটা পরে আর বাইরে যায় না, লোকে বলবে কি? সিঁদুরে চোখের জল বুকের কাছটাতে মাখামাখি। মনমতো একটু হেসে গেঞ্জিটা খুলে দিল। একটু পরেই মল্লিকা এসে দাঁড়ালো দরজায়। মিটিমিটি হেসে বলল, রাত্রিরে বুঝি কর্তা গিন্নিকে ঝগড়া হয়েছিল? সাবিত্রী লজ্জিত গলায় বলল, কই না তো। ইস, আবার লুকোনো হচ্ছে। আপনি কি করে জানলেন? হাত গুনতে জানি যে ঘরে ঘড়ি পেতেছিলাম। না ভাই, ঘড়ি নয়, আড়ি। কাল আড়ি পেতেছিলাম তোমাদের দরজায়। সাবিত্রী তবু বিশ্বাস করছে না দেখে মল্লিকা বলল, কাল তোমার কর্তাকে রকে ঘুমোতে দেখলাম কি না, তাই। শেষ শোতে থিয়েটারে দেখেছি কাল, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। দেখছো না চোখ দুটো ফোলা ফোলা, ভালো ঘুম হয়নি কি না, তাই। একটু থেমে মল্লিকা বলল, কাল তোমারও তো ঘুম হয়নি। চোর এলে কিন্তু মুশকিলে পড়তো ভাই। বলে মল্লিকা হাসলো, কিন্তু সাবিত্রী হাসলো না। সেই লজ্জাটুকু ঢাকতে মল্লিকাকে একটু বেশি করে হাসতে হলো।
এড়াতে চাইলেও সব সময় এড়ানো যায় না। এক বাসাতে থাকতে গেলে 2-4 বার মুখোমুখি হতেই হয়। মিষ্টি হেসে মিষ্টি হাসির শোধও দিতে হয়। বিশেষ মল্লিকা যেদিন এক বাটি মাংস নিয়ে রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়ালো, সেদিন আর সাবিত্রী না বলতে পারল না। একটুখানি চেখে বলল, চমৎকার হয়েছে মল্লিকাদি। মল্লিকাদি বলল, বুনো পাখি শশাঙ্করা বাইরে গিয়েছিল, শিকার করে এনেছে, ভারী চমৎকার স্বাদ না? শশাঙ্কই যে মল্লিকার সে জ্যাঠতুতো কিংবা মামাতো ভাই সাবিত্রী জানতো। চুপ করে রইল, কিছু বলল না। মল্লিকা জিজ্ঞেস করলো, তুমি আজ কি রাঁধলে ভাই? কি মাছ দেখি? সেদিন বাজার থেকে মাছ আসেনি, কিন্তু মাথা কাটা গেলেও সাবিত্রী সে কথা স্বীকার করতে পারবে না। বলল, দেরিতে বাজারে এসেছে, এবেলা বেশি কিছু হয়নি মল্লিকাদি, অল্প 4টি খেয়ে অফিসে গেছেন। ওবেলা জন্য রেখে গিয়েছি বাঁধাকপি আর মাছের মুড়ো। চলে যেতে যেতে মল্লিকা বলল, ওবেলা আমার এক বাটি চাই। কিন্তু মুহূর্তে ছাই হয়ে গেল সাবিত্রীর মুখ। তখন থেকে কেবলই প্রার্থনা করছে, হে ঠাকুর, আর যেন উনি তাড়াতাড়ি অফিস থেকে ফেরেন। কিন্তু মন মতো ফিরল 7টা বাজিয়ে। ঘরে ঢুকে মন মতো জামাটা ছাড়তে যাচ্ছিল, সাবিত্রীর সামনে এসে দাঁড়িয়ে বলল, খুলো না, তোমাকে এক্ষুনি বাজার যেতে হবে। বিস্মিত বিরক্ত গলায় মন মতো বলল, কেন? দরজাটা ভেজিয়ে দিয়ে এলো সাবিত্রী। সন্তর্পণ গলায় বলল, একটা বাঁধাকপি আনবে আর একটা মাছের মুড়ো। মন মতো বিদ্রুপ করে বলল, হঠাৎ এত শখ যে? এত খাবার স্বাদ পতি হলে নাকি আবার? সাবিত্রী বলল, চুপ চুপ, আস্তে। স্বাদ নয় গো, মান। আমার মান বাঁচাতে পারো একমাত্র তুমি। তারপর সাবিত্রী ফিসফিস করে সব কথা বলল। শুনে কঠিন হয়ে গেল মনমথুর মুখ। কি ফ্যাসাদে বাঁধিয়ে আছো বলো তো? মাসের শেষ, হাতে পয়সা নেই, শেষ স্টেশনটা বাদ দেব কিনা ভাবছি। তার উপর এইসব কি পাগলামি? তোমাকে বারবার বলিনি আমরা দুজনকে নিয়ে দুজন কারুর কাছে ছোট হব না? তাই বলে ছোট কাজও করব না কখনো। কেন কেন তুমি পাল্লা দিতে চাও অন্যের সঙ্গে? মন মতোর হাত দুখানা চেপে ধরল সাবিত্রী। ধরা গলায় বলল, আর করব না, কিন্তু আজকের মতো আমাকে বাঁচাতে হবে। না হয় কোনো হোটেল থেকে এক বাটি কিনে নিয়ে এসো, কম খরচে হবে। হাত ছাড়িয়ে মনমতো তীক্ষ্ণ স্বরে বলল, পাগলামি করো না। আমি এখন যাই হোটেলে খোঁজ নিয়ে গিয়ে কোথায় বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো রাঁধা হয়েছে। শেষ পর্যন্ত মনমতো কিন্তু টিফিন ক্যারিয়ারে একটা বাটিতে বাঁধাকপির ঘন্ট জোগাড় করে আনলেও অনেক রাত্রে শুতে এসে সাবিত্রী বলল, হোটেলের রান্না মল্লিকাদি কিছু টের পায়নি, কিন্তু খুব সুখ্যাতি করছিল। সেদিন দুপুর থেকে মল্লিকার ঘর সাজানোর ঘটা দেখে সাবিত্রী অবাক হয়ে গেল। যেখানে যত ঝুল ছিল সাফ করছে মল্লিকা, বালতি বালতি জল ঢেলে মেজে ধুয়েছে। খাটটা ছিল ঘরের মাঝখানে, সেটাকে টেনে এনেছে এক কোণে। ঘষে ঘষে পরিষ্কার করছে আয়নার কাচ, ফুলদানিতে টাটকা তাজা ফুল, জাজিমের ওপর ধবধবে চাদর। কলতলায় অনেকক্ষণ ধরে গায়ে মুখে মাথায় সাবান মেখেছে মল্লিকা। বারান্দায় সাবিত্রীর সঙ্গে দেখা। সাবিত্রী সারাক্ষণ উঁকি দিয়ে দিয়ে দেখছে মল্লিকার কাজ। বলল, আজ যে এত ঘটা মল্লিকাদি? মল্লিকা মুচকি হাসলো, বলল, জানো না, আজ যে আমাকে দেখতে আসবে ভাই, তা কেউ তো নেই, নিজেই করছি। সাবিত্রী বলল, ঠাট্টা। কেন, আমাকে বুঝি দেখতে আসতে পারে না? আমার বিয়ের বয়স কি একেবারেই গিয়েছে ভাই? দেখেছো কেমন টান টান চামড়া, ধবধবে রং। মল্লিকার সামনে হাত দুখানা প্রসারিত করে ধরল। অপ্রতিভ সাবিত্রী বলল, তা কেন, তা কেন? সত্যি করে বলুন না মল্লিকাদি, কে আসবে আজ? আমার কজন বন্ধু নেমন্তন্ন করেছি, আজ এক্ষুনি এসে পড়বে ওরা। তারপর কতক্ষণ ধরে যে মল্লিকা আয়নার সম্মুখে বসে বসে প্রসাধন করলো, সাবান দেওয়া, চুল ফাঁপিয়ে দিল, খোপা বাঁধলো এক নিপুণ কৌশলে। একটু রং, একটু পাউডার, ক্রিম মিশিয়ে তৈরি করলো অপরূপ ত্বক প্রলেপ। ভ্রুরেখাকে দীর্ঘায়িত করলো তুলিকায়। হারমোনিয়ামের নিখুঁত সাজানো রিডের মতো দাঁতের পাটি বার করে যখন হাসলো, সাবিত্রী মুগ্ধ হয়ে গেল। একটু পরে বলল, আপনার বন্ধুরা এসে পড়বেন, আমি এখন যাই মল্লিকাদি। মল্লিকা বলল, আহা, বসো না। তখনও ঘর সাজানো একটু বাকি ছিল। মল্লিকা এটা ওটা এখানে সেখানে সরাতে লাগলো। টুলের ওপর বসে মেয়েকে দুধ দিতে দিতে সাবিত্রী দেখতে লাগলো নির্নিমেষে। ঠিক সেই সময় বারান্দায় মশমসদের শব্দ শোনা গেল। আজ একসঙ্গে অনেক জোড়া। পালাবে কি দরজায় তো মোটে একটা,
মাথার কাপড় সামলাতে গিয়ে গায়ের কাপড় আলগা হয়ে পড়ল। পায়ের দিকে তাকাতে গিয়ে নজরে পড়ল গোড়ালির ওপরের খানিকটা জায়গায় উপযুক্ত প্রচ্ছদ নেই। খুকিকে একরকম জোর করে দুধ ছাড়ালো সাবিত্রী। মেঝেয় শুইয়ে দিয়ে ব্লাউজের বোতামগুলো পটপট করে বন্ধ করলো কোনো ক্রমে। খুকিকে কোলে নিয়ে বেরোতে যাবে, চৌকাঠের ওপর দাঁড়িয়ে আছে শশাঙ্ক একেবারে মুখোমুখি। না জানি আজ একটা গোটা আতরের শিশি, ফিনফিনে পাঞ্জাবি আর রুমালে শশাঙ্ক উজাড় করে এসেছে। গন্ধে সাবিত্রীর গা বমি বমি অনুভূত হলো। চৌকাঠ ছেড়ে একটু সরে দাঁড়ালো শশাঙ্ক। সেই ফাঁকটুকু দিয়ে বেরিয়ে আসতে গিয়েও সাবিত্রীর মনে হলো ছোঁয়াছুঁয়ি হয়ে গেল বুঝি। অসম্বৃত গিলে আস্তিন আদ্যির জামাটা বুঝি সেটে রইল আঁচলে, হিরের ঠিকরানো আঙুলের স্বর বিঁধে রইল পিঠে, ঠিক যেখানটায় ব্লাউজটা ফেসে গেছে। তাছাড়া ঘরে এসো সাবিত্রী ভুলতে পারল না শশাঙ্কের চাউনি। কি আতুর আচ্ছন্ন চোখে চেয়েছিল লোকটা। পাতের পাশে বসে থাকা বিড়ালটা যে আগ্রহে বাটির গা চেটে চেটে খায়, চুষে চুষে খায় মাছের কাঁটা, তেমনি সাবিত্রীর সারা শরীর ভয়ের শিহরণ অনুভব করল। শনিবার মনমতো সেদিন একটু তাড়াতাড়ি ফিরল। ঘরে পা দিয়ে একরকম চেঁচিয়ে উঠল, কি হচ্ছে কি হচ্ছে ও ঘরে? সাবিত্রী বলল, একটু আস্তে কথা বলতে পারো না? গান, মল্লিকাদি গান গাইছে। ও ঘরে আজ কত লোক এসেছে জানো? ঘৃণায় কুঞ্চিত হয়ে গেল মনমতের মুখ। জানালা দরজা সশব্দে বন্ধ করে দিতে বলল, ছি ছি ছি, ওরা বড় বাড়াবাড়ি শুরু করেছে দেখছি। খানিকক্ষণ কান পেতে থেকে সাবিত্রী বলল, ঘুঙুরও বাজছে না? মনমত তখন ভেন্টিলেটর দুটোর বন্ধ করে দেবে কিনা ভাবছে। বলল, ওইসব শুনে কাজ নেই। একবার গান থামে। সাবিত্রী বলে, এই বুঝি ওদের আসর ভাঙলো? কিন্তু ভাঙে না। একটা শেষ হতেই এক পশলা হাততালির তারিফ শোনা যায়। পরক্ষণে হারমোনিয়াম তার নতুন সুর কোকিয়ে ওঠে। মনমথ বলল, কি কেলেঙ্কারি! এই তবে পেশা তোমার মল্লিকার দিন? এতদিনে পরিষ্কার বোঝা গেল। ছি ছি, পেটে খাবারের জন্য কত ছোট কাজই না করে মানুষ। বলতে বলতে মনমথর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। আমাদের কিন্তু গর্ব আছে সাবিত্রী। উপোস করে শরীর শুকিয়ে মরলেও ভেতরে মানুষটাকে নিচু করিনি। কালই বাড়িওয়ালাকে বলবো আমি একটা বিহিত করতে হবে। সাবিত্রী ভেবেছিল মল্লিকা পরদিন মুখ দেখাতে পারবে না ওর কাছে। আশ্চর্য, পরদিন কলতলায় মল্লিকা সেথে কথা বলল। এমন বেহা মেয়ে! বলল, কাল কেমন গান শুনলে ভাই? সাবিত্রী কোনো জবাব দিল না। মল্লিকা বলল, কি দখল গেছে কাল, থামাতেই চায় না। একটা শেষ হতে আর একটা ফরমাস করে। সাবিত্রী ফাঁকা গলায় বলল, কাল যারা দেখতে এসেছিল তাদের আপনাকে পছন্দ হয়েছে মল্লিকাদি? কুলকুচির জল সশব্দে দূরে ছিটিয়ে সশব্দে হেসে উঠল মল্লিকা। ওমা, তুমি এখনো ঠাট্টার কথাটা মনে রেখেছ? আমাকে দেখতে তো আসেনি। শিগগিরই আমরা একটা গীতনাট্য অভিনয় করব কিনা? কাল আমাদের ঘরে তার মহড়া হলো। আসছে পূর্ণিমার শো, নাট্যপীঠ থিয়েটারও ভাড়া নেওয়া হয়েছে জানো। সাবিত্রী নীরবে কাপড় কাচতে লাগলো। মল্লিকা হঠাৎ কাছে ঘেঁষে এলো। সাবিত্রীর কানের কাছে মুখ নামিয়ে বলল, তুমি কিন্তু একটু সাবধানে থেকো ভাই। কাল শশাঙ্ক তোমাকে একেবারে স্পষ্ট সামনাসামনি দেখেছে। কি বলবো, ওর মাথা ঘুরে গেছে একেবারে। ওরা এবারে যে ফিল্মটা তুলেছে তাতে নাকি ছোট একটা মায়ের পার্ট আছে। খুকিকে তুমি দুধ দিচ্ছিলে না, ঠিক অমনি একটা পোজে ওদের চাই। সাহস পেলে আরো কত কি বলতো মল্লিকা, ঠিক নেই। কিন্তু ঠিক সেই সময় সাবিত্রী দুমদাম পা ফেলে উঠে গেল। মুখ ফিরিয়ে বলে গেল, তুমি মরো মল্লিকাদি। রবিবার বাড়িওয়ালার কাছে যাই যাই করে মনমতো আলসেমি করে সারাদিন বাসায় কাটিয়ে দিল। সোমবার অফিসে ফেরত যাবার কথা ছিল। সেদিন বেলা 3টের সময় স্টান চলে এলো বাড়ি। কোন দিকে না চেয়ে সোজা ঘরে গিয়ে তক্ত বসে শুয়ে পড়ল। মেঝের আঁচল পেতে শুয়েছিল সাবিত্রী। ধর্মর করে উঠে বসলো। বলল, এ কি, এত শিগগির ফিরলে আজ? তাহলে আজ সিনেমায় নিয়ে যেতে হবে কিন্তু। কঠিন চোখে তাকালো মনমথ। বলল, হ্যাঁ, সেটাই বাকি আছে। সিনেমা দেখার সময় আমাদের। ভয় পেয়ে আরো কাছে ঘেঁষে এলো সাবিত্রী। মনমথর কপালে উদ্বিগ্ন করতল রাখলো। ভিজে হাত গরম ঠেকলো, কিন্তু নিশ্চিত বোঝা গেল না। তখন গাল কাত করে রাখলো মনমথর কপালে। বলল, জ্বর হয়নি তো? পাশ ফিরে সরে গেল মনমথ। বিষণ্ণ ঠান্ডা কণ্ঠে বলল, জবাব আমার কপালে লেখা নেই সাবিত্রী, জামার বুক পকেটে আছে। উঠে গিয়ে দেখো। অফিসের ছাপ মারা
লেফাফা দেখে সাবিত্রীর মুখ শুকিয়ে গেল। খামনা খুলেই বলল, এ কি ছাটায়? মনমতো এ প্রশ্নের জবাব দিল কুনুই দিয়ে চোখ ঢেকে। মল্লিকা উকি দিয়ে বলল, ওমা খুকে এক্ষুনি ভাত দিয়েছো ভাই? বয়স কত ওর? দাঁত উঠেছে? সাবিত্রী তাড়াতাড়ি বলল, উঠছে দিদি, ওপরের নিচ মিলিয়ে 6টা। ভীষণ পেটের অসুখ যে ওর, তাই ভাবছি আজ দুধ দিয়ে কাজ নেই। মল্লিকা মুখ টিপে হাসলো। কলতলার দুধ তো সিকিটায় জল মেশানো, পাথর ভর্তি চালের চেয়ে সেটা পেটের পক্ষে ভালোই হতো সাবিত্রী। মুখ টেপা রকম দেখে সাবিত্রী সারা শরীর জ্বলে গেল। মনে মনে বলল, বেশ্যা হারামজাদি। সন্ধ্যার পর নিজেই একটা দরখাস্তের মুসাবিদা করছিল মনমতো। আপন মনে হাসছিল। সাবিত্রী পাশে এসে বসলো। মৃদু গলায় জিজ্ঞেস করলো, হাসছো যে? আজ কোথাও কোনো আশা পেয়েছো? মনমতো বলল না। আজ আলফ্রেড অ্যান্ড জ্যাকসন কোম্পানি বড়বাবুকে কেমন জব্দ করেছে সেই কথাটাই ভাবছি। সাবিত্রী উৎসুক চোখে চেয়ে আছে মনমথোর গল্পটা বলল। আরে না, কামানো গাল আর খালি পা দেখে বেটা তো কথাই বলতে চায় না। বলে, বিয়ারের কাজ নেই বাপু, অন্যত্র দেখো। চট করে বুদ্ধি খেলে গেল মাথায়। বললুম, বিয়ারের কাজ চাই না স্যার, ক্লারিক্যাল। আমি 7 বছর সিমসন জোসেফের বাড়ি ক্লার্কের কাজ করেছি। আমার চেহারা আগাগোড়া দেখে নিয়ে চোখ নয় তো শালার যেন বুরুষ। বড়বাবু বলল, তুমি? বললুম, ভদ্রলোক স্যার, দস্তর মতো আন্ডার গ্রাজুয়েট। জ্যাঠামশাই মারা গেছেন স্যার, তাই। সঙ্গে সঙ্গে মুখের ভঙ্গি বদলে গেল ব্যাটার। বলল, অসহজ কেটে যাক, একটা দরখাস্ত নিয়ে আসবেন। দেখি ছোট সাহেবকে বলে কিছু করতে পারি না। মনমতো হো হো করে হাঁটতে লাগলো। নিয়ে যাও তবে দরখাস্ত, সাবিত্রী বলল। আরে সেইখানেই তো মুশকিল, দরখাস্ত তো কালি নিয়ে যেতে পারি না। আর 2 আনা খরচ করে দাড়ি কামিয়ে বললাম, শ্রাদ্ধ শান্তি চুকে গেল স্যার, কিন্তু পা 2খানা মুড়ি কি দিয়ে? অনামিকা থেকে নিঃশব্দে বিয়ের আংটিটা খুলে সাবিত্রী মনমতোর হাতে দিল। মনমতো কিছু জিজ্ঞেস করার আগে বলল, কালই 1 জোড়া জুতো কিনবে তুমি? সাবিত্রী চাই না, না ঘেঁষতে না মিশতে, তবু কি কমলি মল্লিকা ছাড়ে? মনমতো বেরিয়েছে, টের পেয়েছে কি এ ঘরে এসে বসবে। বিব্রত বেআব্রু করবে সাবিত্রীকে একটার পর একটা রঞ্জন রশ্মি প্রশ্নে। গায়ে যে বড় একটাও জামাও রাখেনি সাবিত্রী। কুণ্ঠিত সাবিত্রী আরো জড়সড় হয়ে বসতে চেষ্টা করে বলে, বড় গরম মল্লিকাদি। গরম? হাসালে ভাই তুমি আমাকে। 4 দিন থেকে সমানে বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। আমরা রাত্রে চাদর গায়ে দিচ্ছি, তবু তোমার গরম গেল না? অবাক করলে ভাই, এ গরম তোমার বয়সের। মল্লিকার গালটা টিপে ধরলে, নখ দিয়ে ছিঁড়ে ফেললে বুঝি রাগ যেত সাবিত্রীর। কিন্তু উপায় নেই, মুখ ফুটে কাউকে বলা যাবে না কিছু। গোপন ঘায়ের মতো লুকিয়ে রাখতে হবে এই দুঃখ, এই অনটন, যা অনশনের সদর। কিন্তু পুজ রক্তে ছেঁড়া কাপড়খানা যে মাখামাখি হয়ে গেল, সাবিত্রী লুকোবে কি? মল্লিকা বলল, আজ দুপুরে একটু বেরোবো, ঘরখানার উপর একটু নজর রেখো। সেই কথাই তোমাকে বলতে এলুম। কোথায় যাবে? সাবিত্রী বলেনি, মল্লিকা নিজেই বলল, রেসে যাব ভাই, শশাঙ্করা খুব ধরেছে। সারাদিনের ধকল শরীরে কি এত সয়? দম নিয়ে ফের বলল, তাই শশাঙ্ক বাহাদুর ছেলে বলতে হবে, জিতিয়ে দেবে কিন্তু তোমাকে ঠিক। 5 টাকার 500, সেই যে ম্যাজিক আছে না, ধুলো মুঠো সোনা হয়ে যায়, এ তাই। 5 টাকায় 500? মল্লিকাদি, ওই কথার কথা। তা তেমন ঘোড়া মিললে হয় বই কি। আর 3 টোটের খেল মেলাতে পারলে কথাই নেই, রাতারাতি বড় মানুষ। সাবিত্রীর চোখ দুটো জ্বলছিল। মল্লিকা বলল, অবাক হয়ে চেয়ে আছো যে? সাবিত্রী শুকনো গলায় বলল, এমনি। কিন্তু মল্লিকা বেরিয়ে যেতেই সাবিত্রী চালের হাঁড়িতে হাত দিল। বেরোলো টিনের একটা কৌটো, সে কৌটোর মধ্যে ন্যাকড়া একটা পুটুলি। গিট খুলতে ছড়িয়ে পড়লো পয়সা, সব শুদ্ধ হওয়া 5 আনা। মনমথোর চাকরি হলে কালীঘাটে পুজো দেবে বলে কবে যেন সাবিত্রী আলাদা করে রেখেছিল। মল্লিকার তখনও সাজগোজ সারা হয়নি। সাবিত্রী গিয়ে দাঁড়ালো, আঁচল লুটোচ্ছে মাটিতে। মল্লিকা তখন কণ্ঠায় ঘাড়ে কুনুই অব্দি পাউডার মাখছে। ফিরে তাকিয়ে বলল, কি ভাই? সাবিত্রী অনেকক্ষণ কিছু বলতে পারল না। তারপর সংকোচ জয় করে নিচু গলায় বলল, কম পয়সায় রেস খেলা যায় না মল্লিকাদি?
মল্লিকা চোখে মুখে কৌতুক সরিয়ে পড়লো। কত কম পয়সা ভাই? এই ধরো 100 আনা। 100 আনা কেন? 5 আনাতেই চলবে। আমার চেনা বুকি আছে কত, তুমি খেলবে? কুণ্ঠিত কাপা হাতে সাবিত্রী মল্লিকা হাতে 5 আনা গুজে দিল। মল্লিকা বলল, ঘোড়া? সাবিত্রী বলল, ওসব আমি বুঝি নে, তোমার যা ভালো মনে হয় করো মল্লিকা দি। সেই 5 আনা সুদে আসলে ফিরে এলো কিন্তু। মল্লিকা বলল, তোমার ভাগ্য ভালো সাবিত্রী, আমরা এলোমেলো খেলে ফতুর, কিন্তু তোমার নামে একটা ধরলুম সেটাই বাজি নিল। তবে পেমেন্ট ভালো হয়নি, নামি ঘোড়া কিনা 5 আনায় পেয়েছো 8 আনা। আমার এই ভালো মল্লিকা দি। সাবিত্রী আঁচলে বাঁধতে বাঁধতে বলল। চায়ের সঙ্গে ফুলরি বেগুনি দেখে মন মতো অবাক হলো। পয়সা পেলে কোথায় তুমি? যেন কতই রহস্য। সাবিত্রী এমন ভঙ্গিতে হাসলো। চাকরির দরখাস্ত লিখে লিখে আর জবাব না পেয়ে পেয়ে মেজাজ চাচকার সর্বদাই তিরিক্ষি মন মতো। স্ত্রীর কাছেও জবাব না পেয়ে ছুটে গেল। রোজগার করেছো নাকি? তবু হাসলো সাবিত্রী। যদি বলি তাই? ঠাট্টাটুকু গলার মন মতো বলল, আশ্চর্য হব না, জলজ্যান্ত আদর্শ যখন পাশেই রয়েছে। কথা ধরনের সব উৎসাহ মিয়ে গিয়েছিল সাবিত্রী, তবু মনমতোকে সব কথা খুলে বলতেই হলো। অন্ধকার হয়ে গেল মনমতোর মুখ। গম্ভীর স্বরে বলল, এও তো এক হিসেবে তোমার রোজগারি। ছিছি, তোমারকে বলিনি সাবিত্রী ওসব কাজে নেই, না খেয়ে থাকবো সেও শিকার, তবু তোমার উপার্জন খেতে চাইনি। কার্তিক মাসের গোড়াতে সাবিত্রী বাপের বাড়ি গেল। ইচ্ছে ছিল না, তবু মনমথোর পেরাপাড়িতে। সাবিত্রী বার বলেছে, আমার কিছু ক্ষতি হবে না দেখো, তাছাড়া আমাদের এখন এই দুঃসময় চলছে, কার কাছে তোমাকে রেখে যাব? মনমতো বলেছে, সে ভাবনা ভাবতে হবে না তোমাকে, এই অবস্থায় এত খাটুনি সহ্য হবে না, তার উপর পেট ভরে দুবেলা খেতেও পাও না, শেষ পর্যন্ত একটা বিপদ বাঁধাবে। আর কদিনের জন্যই বা? তোমার হিসেব মতো তো আর 5.5 মাস। কিন্তু ঠিক 25 দিনের মাথায় সাবিত্রী ফিরে এলো। ফ্যাকাশে সাদা কাঠি কণ্ঠায় হাত ঠেলে উঠেছে, পেট চুপসে ছুঁয়েছে পিঠ। মল্লিকা বলে, ছেলে কোলে করে আসবে বলেছিলে, তা একই চেহারা নিয়ে এলে ভাই? সাবিত্রী বলল, ও 70 না এসেছে ভালোই হয়েছে মল্লিকা দি, এলে খাওয়াতাম কি। কি হয়েছে রে? কিছু না, শরীরটা এখান থেকে খারাপ, নিয়ে গিয়েছিলাম তো, রোজই ঘুষঘুষের জ্বর হতো, ওইখানে গিয়ে কলতলায় মাথা ঘুরলো একদিন, ব্যাস। শরীরটা দুদিন একটু সেরে এলেই পারতে। সাবিত্রী চুপ করে রইল। মন মতো দিন কত ঘোরাঘুরি করলো, ব্যবসা করছে বলে। বাপের বাড়ি যাবার আগে সাবিত্রী শুনে গিয়েছিল, এক বন্ধুর প্রেসের সঙ্গে বন্দোবস্ত করেছে মন মতো, কাজ দিলে কমিশন। লক্ষ্মীর কৌটো কুড়িয়ে কাচিয়ে বেরিয়েছিল 5 টাকা, খুদ বিক্রি করে আরো 1.5। একটা ট্রামের মান্থলি কিনেছিল মনমতো। একদিন দুপুরে মনমতো খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছে দেখে সাবিত্রী বলল, কি গো, আজ কাজে যাবে না? মনমতো হাই তুলে বলল, দূর দূর, শুধু ঘোরাঘুরি, শরীরটাই মাটি। কাজ দিতে পারেনি তোমার বন্ধু প্রেসে? দিয়েছে তো। মনমতো খাটের নিচে রাখা লেটার হেডের স্তূপ দেখিয়ে দিল। এগুলো দেখতে পাওনি? চক্রবর্তী অ্যান্ড দত্ত, অর্ডার সাপ্লাইজ। কোন কোম্পানি? আমি নিজেই। দত্ত নামটা দিয়েছিলাম মন গড়া, শুধু একটা নাম দেওয়া, নেড়া নড়া শোনাই বলে। ওগুলো কাল শের দরে বেচে দিও। আরেকটা কাজের কথা অনেক দূর এগিয়েও হলো না, কোনো একটা ফার্মে ট্রেড রিপ্রেজেন্টেটিভ। কলকাতার বাইরে যেতে হবে মাঝে মাঝে, 100 টাকা মাইনে, রাহা খরচা, উপরোক্ত বিক্রির ওপর 2% কমিশন। শেখ অফিসার মাঝারি একজন কেরানির পান খেতে কিছু হাতে গুজেও দিয়ে এসেছিল। নির্দিষ্ট দিনে দেখা করতে গেল মনমতো। ফিরে আসতে সাবিত্রী বলল, হলো, শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু শাক ঢাকবে কি দিয়ে? আজ মল্লিকা এমন সামনাসামনি এসে দাঁড়িয়েছে যে লুকোবার উপায় নেই। মল্লিকা বললে, এত শিগগির আজ খেতে বসেছো ভাই? পাতে শুধু কলমি শাক সেদ্ধ আর কয়েক দানা মাত্র ভাত। অন্যদিন হলে সাবিত্রী তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে দিত থালায়, কিংবা বলতো, আজ তোমার ভগ্নিপতির তাড়াতাড়ি কাজ ছিল দিদি, বাজারটাও করে যেতে পারিনি। তা আমারও শরীর ভালো নেই, দুটো দাঁতে কাটছি শুধু। নিজের ঘরে গিয়ে ছোট একটা বাটিতে মাছের ঝোল নিয়ে ফিরে এলো মল্লিকা। একটু চেখে দেখবে ভাই, নুন দিয়েছি কিনা বুঝতে পারছি না। অত্যন্ত সহজ ছল। অন্যদিন হলে অপমান বোধ করতো, মল্লিকাকে ফিরিয়ে দিত, কিন্তু আজ কি হলো? সাবিত্রী চোখ ধরে ছলছল করে উঠল। কত ভুল না করে মানুষ, কত অকারণে একে অপরকে ঠেলে রাখতে চায় দূরে। পাশের ঘরে এই মেয়েটিকে কেন
বরাবর অপছন্দ করে এসেছে সাবিত্রী, ওর কাছে আসল পরিচয় লুকিয়ে রাখতে চেষ্টা করেছে বলে? অকস্মাৎ সাবিত্রী মনে হলো সেও তো মল্লিকার কাছে কম কথা লুকোয়নি। মল্লিকা গোপন করতে চেয়েছে ওর কলঙ্কের কুলো, সাবিত্রী ওর অভাবের ফুটো কলসি। এতদিন পর সাবিত্রী প্রথম অনুভব করলো একই পরিঠায় দাঁড়িয়ে আছে দুজন। বুক ঠেলে খানিকটা লবণাক্ত কান্না ছাপিয়ে পড়লো সাবিত্রীর চোখে। সেদিন সাবিত্রী একটা সাহসিক কাজ করলো। তেমন কিছু রোদ নেই, তবু চোখ দুটো গরম, কান ঝাঁঝা করছে। অনভ্যস্ত পায়ে বারবার জড়িয়ে যাচ্ছে শাড়ি। ধার করা স্যান্ডেলটা স্টেপ যেন চামড়া খসে ধরেছে। একা পথ চলার অভ্যাস নেই, ভয় ছিল ঠিক চিনতে পারবে কিনা। মল্লিকা ভালো করে বুঝিয়ে দিয়েছিল, বিশেষ অসুবিধা হলো না। ঘড়িতে দেখলো তখনও সিনেমা শুরু হতে মিনিট 15 দেরি। ধপ করে একটা কৌচে বসে পড়ল সাবিত্রী। মল্লিকার দেওয়া গন্ধ রুমালে মুখের ঘাম মুছল। কিছুই লুকোয়নি আজ মল্লিকার কাছে। মন মতো চাকরি না থাকার কথা, অভাবের কথা, উপোস দেওয়ার কথা, সব অহংকার অভিমানে জলাঞ্জলি দিয়ে বলেছে, তোমার পায়ে পড়ি মল্লিকা দি, যা হোক একটা কাজ উঠিয়ে দাও। নিজের জন্য ভাবি না, কিন্তু চোখের ওপর মেয়েটা শুকিয়ে মরে যাচ্ছে, সহ্য হয় না। কি কাজ করবে তুমি? না, মনমতো বলল, জোচ্চোর সারা জোচ্চোর, 500 টাকা জমা রাখতে চায়। আরে তোমাদের মাল নিয়ে কি সরে পড়তাম আমি? একটু বিশ্বাস করতে পারিস না? মনমতো বলতে বলতে এমন উত্তেজিত হয়ে উঠলো যেন সাবিত্রী জামিনের টাকা চেয়েছে, যেন সাবিত্রী ওকে বিশ্বাস করতে পারেনি। অন্য লোক নিয়েছে ওরা? আরে সেই কথাটাই তো বলছি, যাকে নিয়েছে সে আবার আমার চেনা, প্রভাস গাঙ্গুলি। সেদিন বিয়ে করেছে কিনা, নগদ দিয়েছিল 6000, বলা মাত্র 500 টাকা দিয়ে দিল, কোনো কারণ নেই। তবু সাবিত্রী মাথা নিচু করলো। ওর বাবা শুধুমাত্র শাঁখা সিঁদুরের কন্যা সম্প্রদান করেছিলেন, সেই আফসোসই মন মতো করছে না তো এতদিন পরে? কোলে একটা আসবার পর, এমনকি আর একটা নষ্ট হয়ে যাবার পরে। তাই তো, কি কাজ? না জানি ভালো লেখাপড়া, না সেলাই, টিচার হতে পারবো না, নার্স না, দর্জি না। কথাবার্তা তুখর নয় যে টেলিফোনে কাজ নেবে। অসীম প্রয়াসে সংকোচে জয় করে সাবিত্রী বলেছে, আচ্ছা সেদিন যে কাজটার কথা বলেছিলে সেটা হয় না? সেটা যে সিনেমায় ছোট একটা পার্ট মায়ের। শশাঙ্কবাবুকে একটিবার বলে দেখো না মল্লিকা দি। অনেকক্ষণ চুপ করেছিল মল্লিকা। দাঁত দিয়ে সুতো কাটতে কাটতে কি যেন ভাবলো, তারপর বলল, আমি বললেও হবে, কিন্তু তার চেয়ে একটা সহজ উপায় আছে। কিন্তু সে কি তুমি রাজি হবে ভাই? রাজি। হাসতে গিয়েও চোখ দুটো ভারী হয়ে এলো সাবিত্রী। ভিখারির আবার বাজ বিচার। আমার কিছুতেই ভয় নেই মল্লিকা দি, তুমি বলো। মল্লিকা বলল। সাবিত্রী এত যে আগ্রহ দেখিয়েছিল, তবু প্রথমটা কোনো কথা বলতে পারল না। মল্লিকা জোর করে দিয়ে বলল, অন্যায় কিছু করতে বলছি না তো, শুধু পাশে গিয়ে বসবে। আমার নামে টিকিটটা তো কেনাই আছে। আমি জোর করে বলছি সাবিত্রী, আমি বললে যা হতো এতে তার চেয়ে 10 গুণ ফল হবে। নিজের কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয় ভাই। কি সম্মোহন ছিল মল্লিকার অকম্প স্বরে, অপলক চোখে সাবিত্রীর অন্তঃস্থল অবধি কেঁপে উঠল। কুয়োর গম্ভীর তলদেশে নির্জীব একটা কণ্ঠ ভেসে উঠল, বেশ, আমি রাজি। মল্লিকা দি, টিকিটখানা দাও। তারপর চলে এসেছে এই ছায়ালোক বায়োস্কোপে। মনমতো বেরিয়ে গেছে, তার অনুমতি দেওয়ার অপেক্ষা পর্যন্ত করেনি। আলো নেভার সঙ্গে সঙ্গে শশাঙ্ক পাশে এসে বসলো। গদি আসনে সারা শরীর কেঁপে উঠল সাবিত্রীর, জড়সড় হয়ে বসলো। বিস্মিত শশাঙ্কই প্রথম কথা বলল, আপনি? মল্লিকাদির শরীর খারাপ, আসতে পারলেন না। টিকিটটা নষ্ট হবে, তাই আমাকে। অন্ধকার ঘরে পর্দার ওপারে ততক্ষণ ছবি নড়াচড়া শুরু হয়ে গেছে। কি কথা বলছে ওরা? প্রেক্ষাগৃহে কখনো তুমুল হাসি, কখনো স্তব্ধতা। সেদিকে তো চোখ নেই সাবিত্রীর, সেদিকে কান নেই, গলা শুকনো, দেহ আড়ষ্ট, চোখ জ্বালা। এই বুঝি নিরালোকতার সুযোগে এগিয়ে এলো একখানি রোমশ হাতের ছোবল। এই বুঝি ওর কোমর জড়িয়ে ধরল একটি দুঃসাহসী লালসা। যতবার শশাঙ্ক নড়েচড়ে বসলো, ততবার ভয়ে অন্যদিকে সরে গেল সাবিত্রী। কতবার সে পাশের হাতলে অন্যমনস্ক হাত রাখলো, কতবার যে তুলে নিল, হিসেব নেই। একবার খসখস করে উঠল, মনে হলো শশাঙ্কর বা হাত কি যেন খুঁজছিল এদিকে। প্রাণ প্রাণ প্রয়াসে শরীরটাকে শক্ত করলো সাবিত্রী, মনটাকে প্রস্তুত করলো। এমন সময় ফস করে আলো জ্বলে উঠল। আর চোখে সাবিত্রী দেখলো শশাঙ্ক একটা সিগারেট ধরিয়েছে। বা ধারের পকেটে এতক্ষণ দেশলাইয়ের বাক্স খুঁজছিল।
বুকের ভেতর থেকে রুমাল বার করে সাবিত্রী সন্তর্পণে কপালের ঘাম মুছল। বিরতির আলো জ্বলতে উঠে গেল শশাঙ্ক। একটু পরে দুটো আইসক্রিম নিয়ে ফিরে এলো। একটা সাবিত্রী হাতে দিয়ে বলল, কেমন লাগছে? ঘাড় কাত করে সাবিত্রী অস্ফুট কি বলল নিজেই শুনতে পেল না। বুঝতে পারছেন? প্রোগ্রাম কিনে দেবো একটা। সাবিত্রী বলল, না। কি অসুখ হয়েছে মল্লিকার? ততমতকে সাবিত্রী বলল, বেশি কিছু না, এই মাথা ধরা আর কি। আবার আলো নিবল। আবার সেই ছাই ছাই ফিকে অন্ধকার, পর্দার মুখর ছবির অবিরাম গতি, সেই দমবন্ধ ভয়, ঘাম ঘাম অস্বস্তি। কিছু বুঝলো না সাবিত্রী, বুঝতে চাইলো না। পালা করে হাতলে হাত রাখলো, তুলে নিল, সরে বসলো, সরে এলো। বারবার একটা অগ্রসর পুরুষ হাতে স্পর্শ কল্পনা করে নিজের হৃৎপিণ্ডকে ধকধক শব্দ শুনল। শেষবারের মতো আলো জ্বলতে সব লোক একসঙ্গে উঠে দাঁড়ালো। যন্ত্রচালিতের মতো সাবিত্রী অনুসরণ করলো শশাঙ্ককে। বাইরে আসতে 5 মিনিটের বেশি লাগলো। শশাঙ্ক বলল, কিছু খাবেন? না বলতে কেউ সাবিত্রী কিছু বলতে পারলো না। ওর কথা বলার ক্ষমতাই লোপ পেয়েছে। পর্দা ঠেলে একটা ছোট কামরায় বসলো দুজনে। শশাঙ্ক বলল, কি আনতে বলবো? অস্বচ্ছন্দ শুকনো গলায় সাবিত্রী কোনো মতো বলল, 1 গ্লাস জল। শুধু জল? তা কি হয়? শশাঙ্ক কিছু খাবারের ফরমাশ করলো। যতক্ষণ সিনেমার মধ্যে ছিল ততক্ষণ সাবিত্রী লক্ষ্য করেছে, ভয় করেছে শশাঙ্কের হাত দুখানাকে। এবারে খাবারের টেবিলের তলার দিকে নজর পড়ল। মিহি গিলে কোচটাতে সুরের মতো লম্বা হয়ে একজোড়া চকচকে কালো নিউ কাঠের গন্ধ শুকছে, সেই মশমশ জুতো। সাবিত্রী কাঁপলো। পা দুখানার নিম্নতম প্রান্ত অবধি শাড়িতে ঢেকেও স্বস্তি হলো না। টেনে নিল চেয়ারের নিচে। তবু যেন চোখ বুজে অনুভব করলো আরেক জোড়া পা নিঃশব্দে গুটি গুটি এগিয়ে এসেছে। নতুন স্যান্ডেলের ফিতেই পায়ের পাতার যেখানটা কেটে গিয়ে জ্বালা করছে, তার ওপর সাবিত্রী যেন বারবার কঠিন একজোড়া নিউ কাঠের চাপ অনুভব করলো। শশাঙ্ক বলল, আপনার বুঝি সিনেমা দেখার বিশেষ অভ্যাস নেই? হাতে করে সাবিত্রী সংবিত ফিরে পেল। হঠাৎ মনে পড়লো আসল কাজই বাকি রয়ে গেছে, যে জন্য এত আয়োজন করে আসা, সেই কথাটা তো বলা হয়নি শশাঙ্ককে। বলল না, আপনি তো খুব দেখেন না। আমাকে তো দেখতেই হয়, আমি সিনেমায় কাজ করি, জানেন না? ফুরিয়ে যাচ্ছে সময়। চায়ের পেয়ালা শশাঙ্ক চুমুক দিচ্ছে আস্তে আস্তে। একটু পরেই বিল নিয়ে এসে দাঁড়ালো বয়। যা বলবার সাবিত্রীর এই বেলা। তবু কি সোজাসুজি বলতে পারলো? প্রথমে জিজ্ঞেস করলো স্টুডিও সম্বন্ধে খুঁটিনাটি অনেক খবর, কেমন করে তোলা হয় ছবি, কথা গাথা হয় কি করে। তারপর শুনতে চাইলো কি কি ছবি উঠেছে এখন। শশাঙ্ক বলল, একখানা মোটে, তাও কাজ এগোচ্ছে না, বাজার খারাপ, বারবার মার খেয়ে এ ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে সবাই। নিজে থেকে শশাঙ্ক প্রস্তাব করবে সে আশা ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। বিল চুকিয়ে শশাঙ্ক 5 টাকার একখানা নোট দিয়েছে। খুচরো পয়সা এক্ষুনি ফেরত নিয়ে আসবে বয়, আর সময় নেই। মরিয়া হয়ে সাবিত্রী বলল, মল্লিকাদি বলেছিলেন আপনাদের ছবিতে নাকি একটা পার্ট খালি আছে, লোক খুঁজছেন আপনারা। স্মিত চোখ দুটির ওপর শশাঙ্ক ভ্রুজোড়া সন্নিহিত হয়ে এলো। মল্লিকা বলেছে আপনাকে? কবে? কিছুদিন আগে। জলে নেমে আর শীত নেই। সাবিত্রী মাথা নিচু করে বলে যেতে লাগলো, আমাদের বড় অভাব শশাঙ্কবাবু, তাই ভাবছিলাম আমাকে যদি। সিগারেট বার করে দেশলাই বাক্স সজোরে বারবার ঠুকলো শশাঙ্ক। বলল, বড্ড দেরি হয়ে গেছে সাবিত্রী দেবী। মল্লিকাকে যখন বলেছিলাম তখন স্বাভাবিকভাবে মায়ের পাঠ করতে পারে এমন একজনকে খুঁজেছিলাম আমরা। তা কাজ চালানোর গোছের একজনকে দিয়েই সেরেছি। সে বই তো তোলা হয়ে গেছে, এখন মুক্তি প্রতীক্ষায় আছে। সাবিত্রী বিবর্ণ হয়ে গেল। তবু শেষ বাজি ধরার মতো সুর বলল, আপনাদের নতুন ছবিতে কোনো পার্ট খালি নেই? আছে, কিন্তু মায়ের পার্ট তো নেই। একটা হিরোইন খুঁজছি আমরা। কিন্তু সাবিত্রীর মাথা থেকে পা অব্দি একবার চোখ বুলিয়ে এনে শশাঙ্ক বলল, কিন্তু ক্ষমা করবেন সাবিত্রী দেবী, সে পার আপনাকে দিয়ে বোধহয় হবে না। শশাঙ্কর চোখে নিজের চেহারার ছায়া স্পষ্ট দেখতে পেল সাবিত্রী। লজ্জার জোয়ারে সমস্ত রক্ত এসে জড়ো হয়ে হলো মুখে। পর মুহূর্তে ফাটার আবার সব শুকিয়ে কাগজ সাদা হয়ে গেল। চুল উঠে যাওয়ার প্রশস্ত কপাল, কালো রেখার পরিখার আড়ালে বসে যাওয়া দুটি নিষ্প্রভ চোখ, গালের উঁচু হাড়, প্রকট কণ্ঠস্থি, শিরা বেরোনো লিকলিকে হাত, সমতল বুকের গৌরবে দুটি বোটা স্তনের এপিটাফ। এ চেহারা হিরোইনের সাজে না, একথা শশাঙ্ক চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে খেয়াল হলো। এই আশ্চর্য!
শশাঙ্ক বলল, আমি অত্যন্ত দুঃখিত, এইবার কিছু করতে পারলাম না, তবে আপনার কথা আমার মনে থাকবে। পরের ছবিতে যদি সুবিধা হয় খবর দেব। একটা গাড়িও পরে দিতে চেয়েছিল শশাঙ্ক, সাবিত্রী নেয়নি। দ্রুত পায়ে ফিরে আসতে আসতে দোকানের ঘড়িতে সময় দেখে ভয়ে বুক শুকিয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে কখন। খুকি হয়তো উঠে খুব কান্নাকাটি করছে। মর্মতো নিশ্চয়ই বাড়ি ফিরেছে অনেকক্ষণ। সাবিত্রীকে না দেখে মুখ ওর কালো হয়ে গেছে। কাজ আর রক্ষা নেই। মনশ্চক্ষে সাবিত্রী দেখতে পেল দাঁতে ঠোঁট চেপে মনমতো ঘরময় পায়চারি করছে, দু হাত পেছনে মুষ্টিবদ্ধ। সাবিত্রীকে দেখে কি করবে মনমতো? মুখের ওপর দরজা বন্ধ করে দেবে, বার করে দেবে গলা ধাক্কা দিয়ে? ওর হুকমি না নিয়ে বাড়ির বাইরে পা বাড়ানোর অপরাধের জন্য চেঁচামেচি কেলেঙ্কারি করবে? ঝোঁকের মাথায় বাড়ি থেকে বেরিয়েছিল যখন, তখন এইসব সম্ভাবনার কথা একবারও মনে হয়নি। সর্বনাশ হতে হলে মেয়েদের মানুষের কত মতিচ্ছন্নই না হয়। দরজা খোলাই ছিল। খুকে বুকের ওপর শুয়ে মনমতো ছড়া শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে সাবিত্রী কাপড় ছাড়লো। তখনও বুকের মধ্যে ঢিপঢিপ করছে। সিনেমা ভাঙলো? কি জবাব দেবে বুঝতে না পেরে সাবিত্রী চুপ করে রইল। মনমতো হাসি মুখে বলল, আরে জানি জানি, এসে দেখি তোমার মল্লিকাদি খুকিকে লেবেন জুস বিস্কুট দিয়ে ঠান্ডা করছে। ওর কাছে শুনলাম। পরম প্রশান্ত মনমতোর মুখ, কি নিরুত্তাপ কণ্ঠ। পায়ের নখ দিয়ে মেঝেতে ঘষতে লাগলো সাবিত্রী। এর চেয়ে মনমতো সরাসরি ধমক দিল না কেন? এত নিষ্ঠুর বিদ্রুপের চেয়ে আঙুল দিয়ে গলা টিপে ধরলেও ভালো ছিল। মনমতো বলল, ভালো ভালো, জুজু বুড়ি হয়ে না থেকে নিজের পথ নিজে দেখছো, খুব ভালো। নিচু সুরে বলল, তার সুবিধেও হলো কিছু? শশাঙ্ক কিছু বলল? কি বলবে? এ ধরো কাজের কথা, কত রকম জানাশোনা ওদের। তোমাকে একটা কাজ তো জুটিয়ে দিতে পারতো, তা তুমিও কিছু বললে না? না। হঠাৎ সোজা হয়ে মনমতো বিছানায় উঠে বসলো, কঠিন গলায় বলল, তবে গিয়েছিলে কেন? নিজেদের দরকারের কথা ভালো করে না বললে লোকে বুঝবে কেন? অত ইনিয়ে বিনিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। মনমতোর বুঝি ধৈর্যচ্যুত ঘটলো। অভ্যাস নেই নেকি? কচি খুকি, নাক টিপলে দুধ গলে না? কিসে নিজের ভালো হয় তাও বোঝো না? শান্ত স্বরে সাবিত্রী জিজ্ঞেস করলো, কি সে কথা জবাব দিয়ে মনমতো বলল, শশাঙ্ক তোমাকে বাড়িতেও পৌঁছে দিয়ে যেতে চাইলো না? চেয়েছিল, আমি রাজি হয়নি। চেয়েছিল, রাজি হয়নি? সাবিত্রীর কথার প্রতিধ্বনি করে মনমতো মুখ ভেঙচে উঠল। রাজি হওনি কেন? হলেই কি মান থাকতো তোমার? মান ধুয়ে জল খাও, পেট ভরবে। তীব্র স্বরে মনমতো বলল, কি ক্ষতি হলো তোমার শশাঙ্ক যদি গাড়ি করে বাড়ি পৌঁছে দিত? পলক পড়ছে না, মনে দুটো জ্বলছে মনমতোর। সে অগ্নিদৃষ্টির সঙ্গে চোখ মেলাতে গিয়ে সাবিত্রী চমকে উঠল। এতক্ষণে বুঝতে পেরেছে মনমতো ঠাট্টা করছে না। সত্যি বুঝি সে চেয়েছিল সাবিত্রী শশাঙ্কের সঙ্গে এক মুঠে আসুক, একটু ছোঁয়াছুঁয়ির ঘুষ দিয়ে কাজ হাসিল হোক। মনমতো বলে যেতে লাগলো, ওরা আমুদে লোক, একটু ফুর্তি চায়, খুশি হলে উপকারও করে, সূচিবায়ুর বাড়াবাড়ি করে সব মাটি করলে। ছুটে গিয়ে সাবিত্রী হাত চাপা দিল মনমতোর মুখে, তোমার পায়ে পড়ি, চুপ করো। বলে আর অপেক্ষা করলো না, টলতে টলতে পাশের ঘরে এসে মল্লিকার বিছানায় উপুর হয়ে পড়লো। মল্লিকা পাশে এসে বসলো তাড়াতাড়ি। কি হচ্ছে সাবিত্রী, অমন করছো কেন? জবাব শোনা গেল না। উপস্থিত কান্না রোধের প্রাণপণ প্রয়াস সাবিত্রী কণ্ঠ বিকৃত হয়ে গেছে। ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে মল্লিকা বলল, কি হয়েছে ভাই, আমাকে খুলে বলো। সিনেমায় না জানিয়ে গিয়েছিলে বলে খুব বুঝি বকেছে মনমতো বাবু? মাথা নেড়ে সাবিত্রী জানালো না। তবে কানের কাছে মুখ নামিয়ে মল্লিকা ফিসফিস করে জিজ্ঞেস করলো, তবে বুঝি সিনেমার হলে শশাঙ্ক বেশি বাড়াবাড়ি কিছু করেছে? বালিশে মুখ ডুবে সাবিত্রী তেমনই মাথা নাড়লো, তাও না। তবে? এ তপেরও জবাব নেই। ফুপিয়ে ফুপিয়ে একটা না কেঁদেই চলেছে সাবিত্রী। কি করে বলবে কোথায় কাটা? এতদিন নিশ্চিন্ত বিশ্বাস ছিল শশাঙ্কের কাছে অন্তত ওর শরীরটার মূল্য আছে, আর মনমতোর কাছে ভেতরের মানুষটার। মল্লিকাকে কেন কাউকে কোনোদিন বলা যাবে না। কত বড় দুটো ভুল আজ একদিনে ভেঙে গেছে।